নমস্কার, গোল টেবিল ফুটবলের বৈঠকি আড্ডায় আপনাদের আবার স্বাগত। আমি গৌরব, আমার সাথে দেবজয়দা আর তথাগত। আমরা তিনজন এসে গেছি ইউরোর প্রথম থেকে যে অ্যানালিসিসটা করছি সেটার একদম শেষ পর্যায়ে। ইউরো শেষ হয়ে গেছে, ইউরো চ্যাম্পিয়ন স্পেন ইংল্যান্ডকে হারিয়ে। আমাদের সেরকমের প্রেডিকশন ছিল, আমারও সেরকম প্রেডিকশন ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। প্রথম থেকেই গৌরব যে প্রেডিকশন করে এসেছে সেগুলো 100 মিলে গেছে। এটা বলেছিলে পিকফোর্ড গোল করবে না, কে একটা গোল করে জিতাবে ইংল্যান্ডকে। না না, আমার প্রেডিকশন, এই যে অনবদ্য প্রেডিকশন, সেটা নিয়ে আপনাদের কি বক্তব্য সেটাও আপনারা জানান। কিন্তু আমরা যদি খেলায় চলে আসি, ফাইনাল ম্যাচের নিয়ে প্রথম কি রিয়াকশন? দেবজয়দা, আমার প্রথম প্রশ্ন, ফাইনাল ম্যাচটা কি আমরা দুটো অর্ধের খেলা দেখলাম? দুটো অর্ধে দুই রকম খেলা, না প্রথম রিয়াকশন কি তোমার ফাইনাল ম্যাচ? দুটো অর্ধরে হবে না, কিছু 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 পিরিয়ডের জন্য আমরা দেখলাম একটা টিম একটু ডমিনেট করছে, যেটা হয়ে থাকে। আর ভালো ফাইনাল, মানে জমজমাট ফাইনাল। স্পেন বেটার টিম হিসেবেই জিতেছে, স্পেন বেটার খেলেওছে। এক গোল করার পরেও স্পেনকে মনে হচ্ছিল আর একটা গোল করবে, ইংল্যান্ডকে মনে হচ্ছিল গোল করার ইচ্ছা নেই। তারপরে পালমার নেমের রোজ যেটা করেছে এই টুর্নামেন্টে সেটাই করেছে, একটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সে দারুণ গোল করেছে। স্পেনের পুরো খেলায় অনেক বেশি সামঞ্জস্য ছিল, অনেক বেশি কোঅর্ডিনেশন ছিল, আর অনেক বেশি দেখে মনে হচ্ছিল তাদের যেন তারা জিততে এসছে। যেখানে ইংল্যান্ড অনেক কী বলে, যেরকম রক্ষণাত্মক খেলা ইংল্যান্ডের থেকে আমরা এক্সপেক্ট করি না সেরকমই খেলেছিল। আর বাকি কিছু কিছু জায়গায় ইংল্যান্ডের কিন্তু বেশ অনেকগুলো আমরা ভুল দেখেছি ফাইনালে, যেটা ফাইনালে করলে ভুগতে হবেই, সেরকমই হয়েছে। আমি সেই ভুলগুলো তথাগতর কাছে একটু জানতে চাইবো, কারণ দেবজয়দা বললো যে স্পেনকে দেখে মনে হচ্ছিল জিততে এসছে, ইংল্যান্ডকে দেখে তাহলে কি মনে হচ্ছে? ডিফেন্ড করতে এসছে। সারা জীবন ধরে যদি ডিফেন্স করতে ওদের বলা হতো তাহলে ওরা খুব খুশি এবং হতো। সেখানে স্পেসিফিক্যালি কি কোন কোন জায়গায় আমরা বারবার ইংল্যান্ডে অ্যানালিসিস করেছি, সেই জায়গাগুলোই কি থেকে গেল, নাকি নতুন করে আরো কোনো একদম সেই জায়গাগুলোই থেকে গেল। কারণ যখন স্পেনের এগেনস্টে তুমি একটা গোল দিয়ে দিয়েছো, এবং দুর্দান্ত চেঞ্জ বলতে হবে, যেটা সাউথগেটকে আমরা বারবার বলেছি ঠিক সময় ঠিক চেঞ্জ করছে না। এই ম্যাচে ঠিক সময় ঠিক চেঞ্জ হলো, আগে হয়েছে অনেকটা আগে হয়েছে। হ্যারিকেনকে বসিয়ে নেওয়ার মতো একটা সাহসী ডিসিশন দেখতে পেলাম। তারপরে যখন সেই গোলটা করে ফেললো এবং প্রায় 5 মিনিট তারপরে গোল করার 5 মিনিট পরে স্পেনকে বেশ একটা টুটি টিপে ঝরা হয়েছে, এরকম একটা সময় মুহুর্মুহু চান্স হচ্ছে। তারপরে আবার সবাই মিলে সেই একটা লো ব্লকে চলে গিয়ে ডিফেন্স করতে শুরু করলো। এবং স্পেনের এগেনস্টে তুই যেটা বলছিলি যে ইন্ডিভিজুয়ালি ভুল করলে তুমি হবে না, তার কারণ হলো এরা একটা ওয়েল স্ট্রাকচার্ড টিম। মানে এরা তো ইংল্যান্ডের মতো ভাইবসের উপরে বেস করে ফুটবলটা খেলতে আসেন। সেখানে কাইল ওয়াকার, সেকেন্ড হাফে কাইল ওয়াকারের যা পারফরমেন্স, আমি জানি না মানে কি বলবো। যেখানে অন্য যে কোনো ম্যানেজার হলে না ট্রেন্টকে নামিয়ে দিত ওখানে কাইল ওয়াকারকে তুলে, কারণ দুদিকের কোনোটাই হচ্ছে না। ট্রেন্টকে আমরা নর্মালি শুনে থাকি যে ডিফেন্সিভলি উইক, কাইল ওয়াকার ডিফেন্সিভলি নাকি প্রচন্ড স্ট্রং। একটা এরিয়াল বলে আমি ঠিকঠাক পজিশনে দেখিনি কোনো পজিশন। সেকেন্ড হাফে তো হঠাৎ যখন স্পেনে অলমো ডিরেক্ট অ্যাটাক করছে, তখন কাইল ওয়াকার নিজের ম্যানকে ছেড়ে দিয়ে অলমোর পিছন বক্সে চলে গেল, সেই ফাঁকটা দিয়ে এসে নিকো উইলিয়ামস গোল করে দিল। সুতরাং ডিজার্ভিংলি মানে স্পেন প্রথম থেকে যে ফুটবলটা খেলছে ফাইনালেও সেই ফুটবলটা খেললো এবং অ্যাবসলিউটলি ডিজার্ভিং উইনার। ইংল্যান্ড জিতলে সেটা আমার মনে হয় না যে ডিজার্ভিং হতো, যদিও ফাইনালের দিন ইংল্যান্ড তুলনায় অনেক বেটার খেলে। হ্যাঁ, আর আমরা যেটা বলেছি আগের দিনও বলেছিলাম যে স্পেন গোল খেলে স্পেন গোল দেবেই। এবার তোমাকে গোল করতে হবে। ওরকমভাবে লো ব্লক খেলে যদি ভাবে যে স্পেনের এগেনস্টে দিয়ে যাও, স্পেন গোল করবেই। তারপরে যদি ওরকম ডিফেন্সিভ এরার, আরে লো ব্লকও খেলবো, ডিফেন্সও খারাপ করবো, তাহলে কি করে হবে? খেলা যেমন আগের দিন নিকো উইলিয়ামস এবং ইয়ামালের ডিফেন্সিভ যে প্লে, সেটা নিয়ে ডিটেলে আমরা আলোচনা করেছি। আমি ফার্স্ট গোলটার কথা একটু মনে করাবো, যে ফার্স্ট গোলে যখন ইয়ামাল ভেতরে চলে আসছে, নর্মালি আমরা কি দেখি, একটা উইং এর প্লেয়ার ভেতরে আসলে আরেকটা উইং এর প্লেয়ার বাইরের দিকে জায়গা তৈরি করে। এখানে অন কিউ নিকো উইলিয়ামসও ভেতরের দিকে এলো। তার কারণ তো ওখানে 1 কিলোমিটার জায়গা ছেড়ে দিচ্ছে ওয়াকারকে। ওয়াকার যদি ওকে জায়গাটা না ছাড়ে ঠিক আছে, তাহলেও গোলটা হয়তো হয়ে যেত, অলমো চলে আসতো। কিন্তু ওয়াকারকে তাহলে আমরা গালাগালটা করতাম না। আর তাহলে ওকে অনেকটা বাইরে, অনেকটা আউটে ওয়েট করতে হতো। সেখানে ওই আউটে যেতেই হচ্ছে না ওকে। আউটে কখন যাবে? যখন খেলাটাকে স্প্রেড করার দরকার হবে। স্প্রেড তো করতেই হচ্ছে না, এখানে তো অনেক জায়গা ভেতরেই রয়ে গেছে। খুব খারাপ। সেখানে দাঁড়িয়ে একটা খবর যেটা আমরা পেয়েছি ফাইনালের পর, যে সাউথগেট আর কোচ থাকছে না ইংল্যান্ডে। তো সাউথগেটকে কি একটা ট্রিবিউট দেওয়া উচিত? না, আমার মনে হয় দেওয়া উচিত। তার কারণ সাউথগেট যে জায়গা থেকে টিমটাকে পেয়েছিল সেটা আমাদের ভুলে গেলে হবে না। 2016 সালে যখন একটা টিম আইসল্যান্ডের কাছে হেরে গ্রুপ স্টেজ থেকে বিদায় নেয়, এবং তারপরে যখন সাউথগেট এসে
ভারটা যখন সে পায়, তারপরে একটা সেমিফাইনাল ওয়ার্ল্ড কাপ, দুটো ইউরো পরপর ফাইনাল, হ্যাঁ, ঠিক আছে, যথেষ্ট হয়েছে, অনেক ভালো কাজ করেছে, তাকে আমার তো মনে হয় একটা সম্মান দিয়েই তাকে আগের ওয়ার্ল্ড কাপের পরেই বাদ দিয়ে হ্যাঁ, আমার মনে হয় যেটা সাউথগেট যেটা করেছে, যে স্টেজটা ইংল্যান্ডকে পেরোনোর দরকার ছিল সেটা সাউথগেট করে দিয়েছে, কিন্তু সাউথগেটের দিয়ে আগের ওয়ার্ল্ড কাপের পরেই ইংলিশ ম্যানেজমেন্টের বোঝা উচিত ছিল সাউথগেটের এর থেকে বেশি কিছু এটাই এক্সপেক্ট করা optimum। যাবে না, এটাই তার অপটিমাম। এবার সেখানে তো সেই অনুযায়ী সাউথগেটের দিক থেকে সাউথগেট সাকসেসফুল ম্যানেজার। হ্যাঁ, আমার তো মনে হয় যে ইংল্যান্ডের আমার জীবদ্দশায় সব থেকে সাকসেসফুল ম্যানেজার, কিন্তু বেস্ট ম্যানেজার কিনা বলতে পারবো না। হ্যাঁ, মানে যেটা বলে আমরা শুরু করেছিলাম যে ইংল্যান্ডকে যদি জিততে হয় হয়তো ইনস্পাইট অফ সাউথগেট জিততে হবে, না, সেটা ইংল্যান্ড। আর একটা জিনিস দেখো, যেটা তথাগত একদম প্রথম এপিসোডে আমাদের বলেছিল প্রিভিউতে, যে এই টিমটাকে কোচ না থাকলেও এই টিমটা ফাইনালে যাবে। টিমটাতে সেখানে সাউথগেট যে একই ট্র্যাডিশনাল খেলা খেলেই যাচ্ছে লাস্ট 4 বছর ধরে, সেই খেলায় কোনো চেঞ্জ নেই, যেটা দেশও তাই, কিন্তু দেশও কিন্তু হেরে গেছে ওই সেম কারণে। এত ভালো প্লেয়ার নিয়ে যদি এরকম গোল করার ইচ্ছেই না থাকে তাহলে তো কিছু করার এই পয়েন্টটা তুমি বললে খুব ইন্টারেস্টিং, এবং ফাইনালের আমরা মোটামুটি যে অ্যানালিসিস করেছিলাম, যে চলনের কথা আমরা বলেছিলাম সেইভাবেই এগিয়েছে। ফাইনাল নিয়ে আমরা খুব বেশি আর বাক্য ব্যয় করবো না, কিন্তু আমরা গোটা ইউরো নিয়ে কিছু কিছু কথা আজ বলতে চাই। আমাদের কি কি টেক অ্যাওয়ে, আমরা এই ইউরো থেকে কি শিখলাম, না সব থেকে বড় কথা কি আমরা মনে রেখে দেবো এই ইউরোর, যখন ইউরো 2024 নিয়ে কথা হবে তখন কোন কোন পয়েন্টগুলো নিয়ে কথা বলা উচিত বা কথা বলা প্রয়োজন। আমার মনে হয় তার মধ্যে প্রথম পয়েন্টটা হওয়া উচিত যে লোকেশন নিয়ে, কোন দেশে খেলা হয়েছে, কারণ এর আগের ইউরোতে আমরা দেখেছি মাল্টিপল দেশে খেলা হয়েছিল। সেখানে দাঁড়িয়ে তথাগতর কাছে আমি প্রথমে আসবো যে এই যে একটা দেশে খেলা হলো, সব খেলা এক জায়গায়, তার জন্য খেলা নিয়ে যে উত্তেজনা, যে উন্মাদনা, সেটার কনসলিডেশন অনেকটা বেশি ছিল। সেইটা নিয়ে তোর কি বক্তব্য? আমার মনে হয় প্রথম আমাদের সেটা নিয়েই বলা উচিত যে জার্মানিতে এই যে ইউরোটা হলো, সেটা হোয়াট ইজ দ্য টেক অ্যাওয়ে ফ্রম দ্যাট? মানে এটা প্রমাণ করে দিল যে এই যে এর আগে ইউএফা এই যে একটা স্বেচ্ছাচারীর মতো, হ্যাঁ, একটা ইউরো হচ্ছে, সেটা চ্যাম্পিয়ন্স লিগের মতো 6টা দেশ মিলে করছে, 6টা দেশ না, মানে সব কটা দেশ, যে কটা ইউএ মেম্বার আছে, ইউরোপ এই প্রথমে এরকম হতো না, প্রথমে সেমিফাইনালের আগে সব দেশে খেলা হতো না, কিন্তু ওখানে তো একটা নিয়ম ছিল যে ওই ইউরোটাও তো একটা দেশেই তার মেইন স্টেজটা হচ্ছে, এখানে তো সেই কোয়ালিফায়ারও সব দেশে হচ্ছে, এটাও সব দেশে হচ্ছে। কেন হচ্ছে, ইউএফা কি চায় কেউ বুঝতে পারছে না। তাও তো প্যান্ডেমিক এসে বাঁচিয়ে দিয়েছিল এবারে ইউরোটা। তার আগে প্যান্ডেমিক যদি না হতো তাহলে 6টা দেশ সেখানে একটা দেশ বাকুতে খেলবে, আর একটা নেদারল্যান্ড আমস্টারডামে খেলবে, মানে অদ্ভুত ব্যাপার। মানে সেটা এটা এইবারে যেমন পরের ওয়ার্ল্ড কাপটা এরকম একটা ভেবেছে কিছু একটা মিডল ইস্টে হবে, একটা প্যারাগুয়েতে হবে, অদ্ভুত এইরকম উত্তেজনা এবং খেলা নিয়ে যে উন্মাদনা, সেটার কনসলিডেশন কখনোই। তার কারণ হলো কি, যখন তুমি মনে করো যখন আমরা ছোটবেলায় যখন কোনো একটা ইউরো দেখতাম বা ওয়ার্ল্ড কাপ দেখতাম, সেখানে সবসময় আমার কাছে অন্তত যে আকর্ষণটা হতো সেটা হলো যে ইউরোর মোটামুটি 1-1.5 সপ্তাহ আগে থেকে যে চ্যানেলেই সেই খেলাটা দেখা, সেটা সেই যে দেশে খেলাটা হচ্ছে সেখানকার সমস্ত স্টেডিয়াম, সেখানকার সমস্ত যে বড় শহর, তাদের কালচার, তাদের খাওয়া দাওয়া, তারা কি পোশাক আশাক করছে, সেখানে ফুটবলিং কালচারটা কিরকম, এগুলো সমস্ত কিছু নিয়ে একটা করে একটা সিরিজ বানাতো, এবং সেটা দেখলে বেশ একটা গা গরম। এর সঙ্গে আমি অ্যাড করবো একটা, মানে যেহেতু ইন্টারেস্টিং একটা কথা বললো ছোটবেলার, সেটা হচ্ছে সমস্ত বড় টিম গিয়ে না একটা কোনো শহরে ঘাঁটি গেড়ে, এবং সেই ইনএভিটেবলি সেই যদি সেখানে কোনো একটা আন্ডারডগ টিম যায় তাহলে গোটা শহরটা সেই দলকে সমর্থন করছে। যেরকম আমরা জানি যে নর্থ কোরিয়া যখন ইংল্যান্ডে খেলতে গেছিল 66 ওয়ার্ল্ড কাপে, নর্থ কোরিয়া ঘাঁটি গেড়েছিল, আমার অ্যাকচুয়ালি মনে পড়ছে না মিডল্যান্ডসে না লিভারপুলে, যাই হোক ওই রকমই কথা একটা, এবং নর্থ কোরিয়াকে সে এমন সাপোর্ট করলো তারা ইটালিকে হারিয়ে দিল। ঠিক আছে, এই জিনিসগুলো তো রোম্যান্স অফ দ্য গেম, এগুলো যদি আস্তে আস্তে হারিয়ে যায় তাহলে তো মুশকিল, সবকিছুই কর্পোরেটাইজেশন হয়ে যাবে। সমর্থকরা এক জায়গায় এসছে, তাদের মধ্যে যে ইন্টারঅ্যাকশন সেগুলো আমরা দেখি, সেইটা আমার মনে হয় প্রথম পয়েন্ট। আমি দ্বিতীয় পয়েন্টটা নিয়ে দেবজয়দার কাছে আসবো। এটা একদমই ফুটবলিং, এটা প্রথম পয়েন্টটা মাঠের বাইরের পয়েন্ট, কিন্তু দ্বিতীয় পয়েন্টটা পুরোপুরি ফুটবলিং। সেটা হচ্ছে আমার মনে হয় রেফারিং নিয়ে আমাদের একটু কথা বলা উচিত। যে আমরা প্রিমিয়ার লিগে বিশেষত, কারণ সবাই প্রিমিয়ার লিগটা সবচেয়ে বেশি ফলো করে, সেখানে যা রেফারিং ডিসপ্লে দেখেছি সেটার তুলনায় আমরা যদি ইউরোর রেফারিং দেখি, অনেক বেশি লজিক্যাল, অনেক বেশি কমন সেন্সিক্যাল, এবং তার সাথে সাথে ভিএআর এর যে ব্যবহার, অটোমেটেড ভিএআর এর যে ব্যবহার, এটা নিয়ে একটু তুমি বলো। আমার যেটা রেফারিং, গ্রাউন্ড রেফারিং নিয়ে আমি খুবই সন্তুষ্ট। গ্রাউন্ড রেফারিং অসাধারণ হয়েছে ইউরোতে। দুটো তিনটে ডিসিশন, যেটা তিনটে বড় কন্ট্রোভার্সি হয়েছে, কোনো ব্যাপারই না, না এত টুর্নামেন্ট, ধরো আমরা প্রত্যেকটা ম্যাচ দেখেছি, প্রত্যেকটা ম্যাচ দেখেছি,
কোনো ম্যাচ বাদ যায়নি। আমার ওই 2-3টে ইনসিডেন্টই মনে পড়ছে, তাও একটা ধরো হ্যারিকেনের পেনাল্টিটা, ওটা ভিআর হয়ে আবার গ্রাউন্ড রেফারির কাছে এসছে, গ্রাউন্ড রেফারি ওখানে গ্রাউন্ড রেফারির ডিসিশন গ্রাউন্ড রেফারি প্রথমে দিয়ে দিলেই তাহলে ওটা আর হয় না। সবকটা ডিসিশন এগুলো 50-50, কোনোটা ব্লেটেন্ট ভুল করছে, তিনখানা ইয়েলো কার্ড দিয়ে দিচ্ছে, না এরকম কিছু হয়। আর বা মানে মেরে পা ভেঙে দিচ্ছে কিন্তু কোনো কিছুই হচ্ছে না, বুকে পা তুলে দিচ্ছে ফাইনালে। দেখো প্যারালালি আমরা কোপা দেখছিলাম তো, আরো বেশি বোঝা যাচ্ছিল আচ্ছা এটাকে ভালো বলা হয়, এটা খুব খারাপ। সেই অন্ধকার না থাকলে আমরা তো বুঝবো না। হ্যাঁ, ওটা ফলে আরো বোঝা যাচ্ছিল কোপা ফাইনাল আর ইউরো ফাইনাল, ভাবো না দুটো দিকে কি হচ্ছিল। এবার সেইখানে এই টুর্নামেন্টে আমরা শুরু থেকে শেষে পর্যন্ত একটা কনসিস্টেন্সি হয়তো দেখতে পেয়েছি, যে টুর্নামেন্ট যখন চলেছে তখন একটা কনসিস্টেন্ট, হ্যাঁ সেটা দেখতে পেয়েছি। যেটা অনেক ক্ষেত্রে আমার মনে হয় যে এই ভিআরটা আমি একেবারে দেবজয়দার সাথে মানে একেবারে অন্যদিকে গিয়ে বলবো আর কি, যে আমার মনে হয় যে ভিআর যদি ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে এইভাবেই করতে হবে। প্রিমিয়ার লিগে যে ভিআরটা চলে, হ্যাঁ আমার কথা সেইটা কিন্তু প্রচন্ড একটা আমার কথা হচ্ছে সেই ভিআর। আমার কথা হচ্ছে এই যে ধরো একটাতে আমরা জানি যে একটা ইয়েলো কার্ড কখন দেখাবে রেফারি, ভিআর পিএল এ একরকম, এখানে একরকম। আমার না, তার কারণ আমি তোমায় বলছি, তার কারণ হলো যে প্রিমিয়ার লিগে ভিআর কিভাবে ইমপ্লিমেন্টেড হবে সেটা তো মূলত ঠিক করে পিজিএমএল, হ্যাঁ কিন্তু এখানে তো ইউএফআর নিজস্ব রেফারির যে গ্রুপ আছে তারা ঠিক করে। এবার সেটা হচ্ছে যে পেরেন্টিং বডি, যে তাদের সবার বাবা যে না, ওখানে তো তোমার এখানে যেরকম এইবার যেরকম এই অটোমেটেড ভিআরটা আমরা দেখলাম, সেটা তো একটা এক্সপেরিমেন্টাল ওয়েজে চালানো হলো এবং আমার মনে হয় যে এটা চূড়ান্ত সাকসেসফুল। যদি ভিআর তোমায় ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে ওইসব লাইন ফাইন কেটে হবে না, ওই ইনস্ট্যান্ট করতে সেটাই হবে। আমার কথা, আমার পয়েন্ট সেটাই, ইনস্ট্যান্ট করতে হবে। এবং তাতে যদি দেখা যায় যে কোনো এক সময় যে এক আঙুল বেরিয়ে আছে বলে অফসাইড হয়ে গেল, সেইগুলোকে মেনে নিতে হবে, কারণ সেটা তো নিয়মের মধ্যেই। কারণ নিয়ম তো তোমায় বলেছে যে একটা আঙুল যদি অফসাইড হয় তাহলে সেটা অফসাইড। তোমার আবার চুল আঙুল যদি কিছু একটা বাইরে থাকে, যদি অফসাইড হয় সেটা যদি আমার কথা হচ্ছে ওটাই, নিয়মটা সব জায়গায় একইভাবে মনে হয় আমার সারা বিশ্বে একভাবে ফলো করা। সুতরাং এটাই আমরা বুঝতে পারছি ভিএআর নিয়ে এই কন্ট্রোভার্সি এক্ষুনি থামার নয়, কিন্তু রেফারিং ওভারঅল স্ট্যান্ডার্ড আমরা অনেক আর একটা পয়েন্ট আছে আমার এখানে, সেটা হচ্ছে এটা আমার ব্যক্তিগত মত, সেটা হচ্ছে আমার যখন ভিআর কাছে গেছে তখন আর রেফারির কাছে ফিরে আসার কোনো দরকার নেই। আম্পায়ার্স কল বা রেফারিজ কল, সেটার একটা আসার প্রয়োজন এসছে কিনা সেই নিয়ে আমরা এটা অন্য আলোচনা পুরোপুরি আমরা পরে হয়তো কখনো এই নিয়ে ভিআর নিয়ে একটা আলোচনায় আসবো। তৃতীয় যে পয়েন্টটা আমার মনে হয় আলোচনা করা উচিত সেটা হচ্ছে জার্মানির মাঠ নিয়ে কিন্তু আমরা একটু সমস্যা দেখলাম, যে প্লেয়াররা ভুগছিল সেই মাঠের সমস্যায়, কি খেলার গুণগত মান একটু হলেও কিছু কিছু ম্যাচে পড়লো। হ্যাঁ, এই জার্মানিতে খেলা হলেই এটা 2006 বিশ্বকাপের সময় আমরা দেখেছি জার্মানিতে সেই বছর অনেকগুলো নতুন স্টেডিয়াম তৈরি হয়েছিল এবং বেশ একটা হইচই পড়েছিল যে অন্য দেশ থেকে ঘাস ট্র্যাক্টরে করে তুলে এনে এই মাঠে খেলা হচ্ছে। এবং তারপরে দেখা গেল যে প্রত্যেকটা মাঠই প্রায় ক্ষতবিক্ষত। আমরা জার্মানি যদি 2006-এর ফাইনালটা মনে করি, ফ্রান্স ভার্সেস ইটালি, এই বার্লিনের এই একই সেম স্টেডিয়ামে খেলা উঠে যাচ্ছে, সবকিছু খুবলে খাবলে বেরিয়ে আসছে, এই বছর সেটা আমরা দেখলাম। হ্যাঁ, আর কি বলতো দেখো ইউরো আর বৃষ্টি তো আমরা দেখেছি, জার্মানিতে এই সময় বৃষ্টি মানে বর্তমানে সেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, জার্মানিতে এরকম বলে এই সময় হয়। আমি দেখো জুলাই বৃষ্টি তো জার্মানিতে হবে, এবার ইউরোতে এরকম, হ্যাঁ এবার কালবৈশাখীর জন্ম হয়েছে। এবার বৃষ্টি হলেই না, এখন আর অন্য কোনো মাঠ, তুমি স্পেনে খেলা হয় বা পিএল এর খেলা যদি বলো, মানে ইংল্যান্ডের মাঠ যেগুলো ভালো মাঠ বলো, সেখানে এরকম অবস্থা হয় না। এটা কিন্তু জার্মানিতে সমস্যা, এবং তাতে খেলা কিছু কিছু জায়গায় তো ইনজুরি বেড়ে যাওয়ার চান্স থেকে যায় অনেক সময়। একই জায়গায় সেই অন্ধকার আলোর গল্প আবার চলে আসছে, আমরা কোপা আমেরিকা দেখেছি। কোপার কোনো তুলনা নেই, মানে চাষযোগ্য একটা জমিতে যদি মানুষকে বলে ফুটবল খেলে। কোপা যেখানে হয়েছিল ওই দেশটাতে কদিন আগে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয়েছে, দেখেছি আমরা কিরকম মাঠ। ফলে আমেরিকার মুখ যেহেতু আমরা দেখিয়েছি, আবার আমরা দেখবো 2026-এ দেখবো, অন্যান্য মুখ দেখে আমরা আর অবাক হই না। কিন্তু আরেকটা, যদিও তাদের নিয়ে আমরা প্রচুর কথা বলেছি, বেশি কথা বাড়াবো না, কিন্তু দেবজয়দা জর্জিয়াকে নিয়ে একটা পয়েন্ট বলতেই হবে। বিগেস্ট সারপ্রাইজ, জর্জিয়া এত ছোট একটা দেশ, খুব বেশি কিছু বলার নেই। আমি শুধু আশা করবো যে জর্জিয়া খুব ভালো একটা ক্রপ অফ প্লেয়ার্স এসছে। মিকো আতারজে অলরেডি আমরা দেখছি যে বড় ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছে, এবং চাকভেটারজে আছে, আমরা দেখো আমি এখানে অন্য একটা অ্যাঙ্গেল দিচ্ছি। আমরা এফসি কাপে তারেমির খুব প্রশংসা করেছিলাম, তারপরে তারেমি দেখলাম আগের উইকে ইন্টারে সাইন করলো, এবারও এখানে থেকে কিছু প্লেয়ার আমরা প্রশংসা করেছি। এখানে তো ক্রাভাসকেলিয়া মারমাটা এখনই ওরা বড় জায়গায় খেলে। মিকো আতারজে সম্ভবত ইটালির কোনো বড় ক্লাবে
যাচ্ছে এবং ইটালিতেই এদের যাওয়া উচিত, এরা যে ধরনের ফুটবলটা খেলে তারা এরা আটালান্টা, জেনোয়া, বোলোনিয়ার, আমার মানে একদম একটা অফ টপিকে চলে গিয়ে একটা কথা কমেন্ট মনে করছে হঠাৎ করে, বোলোনিয়ার যে ম্যানেজার থিয়াগো মোটা, ইনি কিন্তু নিশ্চুপে একটা জাভি আলোনসোর মতো কোচিং কিন্তু করিয়ে চলেছে। এই থিয়াগো মোটার টিমে কিন্তু আমি এই ধরনের কিছু প্লেয়ার আর দেখতে তুমি আমার যেটা মনে হচ্ছে বোলোনিয়ার যে খেলা বলো আর বোলোনিয়ার যে টিম স্ট্রাকচার দেখে 2 বছরের মধ্যে না প্রচুর মানে বড় ক্লাবের স্কাউটরা বোলোনিয়াকে টার্গেট করছে, তো এই বছরই তো করছে অলরেডি জাগজি হ্যাঁ ইউনাইটেডে চলে এসেছে, সুতরাং অলরেডি 2 বছরের আগেই টার্গেট। কিন্তু এই জর্জিয়ার কথা ধরেই আমি আরেকটা কথায় আসতে চাই, সেটা হচ্ছে সমস্ত ছোট টিমের আমরা যে খেলা দেখলাম, ছোট টিমগুলোর মধ্যে আমরা একটা কনস্ট্রাকটিভ এবং অ্যাটাকিং ফুটবলের প্রবণতা দেখতে পাচ্ছি। এটা নিয়ে তথাগত তুই বল, এটা আমি কতটা রিফ্রেশিং? এটা প্রচন্ড রিফ্রেশিং, কারণ আমার মনে আছে যে একদম 2004 2006 এই সময় যে বড় টুর্নামেন্টগুলো হতো, ওয়ার্ল্ড কাপ, ইউরো দুটোই বলছি, সেখানে এই যে স্লোভাকিয়া, স্লোভেনিয়া, এরা তো তখনও খেলতো এরকম এই জাতীয় দেশগুলো। আমার মনে আছে 2004 হঠাৎ করে লাতভিয়া খেলতে এসেছিল, ঠিক আছে। এবার এই ধরনের র্যাঙ্কিং এর যে টিমগুলো না, এরা মোটামুটি মানে ওই আর কি ঘুরতেই আসতো, এরা এসেই একটা লো ব্লকে সবাই মিলে ডিফেন্স করতো বড় টিমকে বা মাঝারি টিমকে, কোনো রকম কোনো প্রেশার দেওয়ার কোনো প্রচেষ্টা আমি দেখতাম না। এখন দেখছি এই ধরনের সমস্ত টিম, মানে একটা টিমও আমার মনে করতে পারছি না এই ইউরোতে যাদের যে কোচ তাদের মধ্যে কোনো অ্যাটাকিং ইনস্টিংক্ট ছিল না। সমস্ত টিম চাইছে কিন্তু এই ম্যাচটা আমি জিতবো, সামনে যেই থাক, জার্মানি থাক, স্পেন থাক, যেই থাক, বড় টিমগুলো অনেক নিজেদের বড় অপোনেন্টের অনেক সমীহ করে চলছে, ছোট টিমগুলোর মধ্যে কোনো রকম কোনো ভয় আমি দেখলাম না। এটা প্রচন্ড রিফ্রেশিং। আমার খেলাটা আমি খেলবো সেই, এবং একটা কিছু একটা মানে পুরো একটা ওয়েল প্রপার স্ট্রাকচারড একটা প্ল্যান নিয়ে মাঠে এসছে, বোঝা যাচ্ছে সেটা খেলা দেখে বুঝতে পারছি এই প্ল্যানটা নিয়ে তারা এসছে, এবং অনেক জায়গায় সেটাকে ওরা ইমপ্লিমেন্টও করে ফেলছে। আর এটা মানে তুমি যদি দেখো লাস্ট 3-4 বছর ধরেই কিন্তু হচ্ছে। যেমন তুমি জার্মানি ভার্সেস সৌদি খেলা আমাদের মনে আছে কিরকম ভাবে সৌদি পুরো সারেন্ডার করে দিয়েছিল জার্মানির কাছে, তখন কিন্তু যেটা তথাগত বলছে ওরকম ভাবেই খেলছে ছোট টিমগুলো। এবারে সৌদি আর আর্জেন্টিনার খেলাটা বলবো, তুমি প্রথম ম্যাচ ওটা তো কিভাবে মরক্কো সেমিফাইনাল খেলে ফেললো। আর এখানে এএফসিতে দেখো, এএফসিতে প্রত্যেকটা ছোট টিম বড় টিম, মানে আমরা ছাড়া, ভারত ছাড়া বাকি সবাই, ভিয়েতনাম খেলেছে, সিরিয়া খেলেছে, প্যালেস্তাইন খেলেছে, তাজাকিস্তান কোথাও কেউ ভাবতেই পারে তাজাকিস্তান সেকেন্ড রাউন্ডে যাবে, সেখানে খেলেছে, সেখানে এই সেম ফলো হচ্ছে, ইউরোপেও সেম ফলো হচ্ছে। সেখানে এর অ্যান্টিথেসিস যদি আমরা আসি, বড় কোচ যারা, বড় নাম, রোনাল্ড কোমান, তারপর সাউথগেট, ডেশম, এই সমস্ত এই যে ক্রপ অফ কোচেস, এদের কি আমরা একদম শেষ জেনারেশন দেখছি? কারণ এই ধরনের কোচিং কি আর চলবে না বড় স্টেজ? হ্যাঁ, কারণ তুমিও এবারে যে কোনো বড় ক্লাবও কিন্তু নতুন কোচ যখন দেখছে, তারাও কিন্তু ওই ডেটা অ্যানালিসিস, এইরকম যে আধুনিক স্ট্র্যাটেজি, বাকি যে আরও যে কম্পোনেন্টগুলো আছে ফুটবলের সাথে, সেটা যারা ভালো বোঝে এরকম দিকেই কিন্তু ঝুঁকছে বেশি। সেখানে এই দেশও বলো, সাউথগেট বলো, এরা খুব ট্র্যাডিশনাল কোচ, মানে ম্যান ম্যানেজার। আর সেখানে আর একটা জিনিস তো তোমাকে বুঝতে হবে, এরা প্রথম কথা এই দুজন যাদের নাম বললেন, উল্টো দিকে ছোট ক্লাবগুলোকে, ছোট দেশগুলোকে এরকম খেলা দেখছি, উল্টো দিকে এদেরকে দেখছি সবাইকেই সমীহ করতে, মানে একটু বেশি সমীহ করো। অত সমীহ করার দরকার নেই যদি তোমার কাছে বেলিংহাম, ফডেনের মতো একটা দুটো স্লোভাকিয়াকে তো তখন আমি সমীহ করবো না। এবং ট্র্যাডিশনালি আমরা দেখেছি এই ধরনের টিমকে যখন মানে কোনো বড় দেশ পেতো এর আগে, তারা মোটামুটি মানে কাঁটা চামচ নিয়ে রেডি হয়ে যেত যে এদের আজকে একটা ক্লাস নেওয়া হবে। ভাবো মানে ক্লোজে জানে যে আজকে আমি 4-5 গোল দেবো, মানে আমার রেকর্ডটা একটা কোস্টারিকার সাথে ব্রাজিলের খেলা হচ্ছে ওয়ার্ল্ড কাপে, রোনাল্ডো জানে আজকে আমার একটা হ্যাটট্রিক লেখা আছে, হবে ওটা। আর আমরা সবাই জানি ওটা, হ্যাঁ আমরা সবাই জানি, মানে এটা কোনো চাইনার সাথে ব্রাজিল খেলা হচ্ছে, আমার বাবা বলেছিল তো 5 গোল খাবে, 6 গোল হয়েছিল। কিন্তু তুমি এটা এখন করতে পারবে, এখন এটা তুমি করতে পারবে, এটা দারুণ। এটা ভালো। সেখানে আমি প্লেইং ডেভিলস অ্যাডভোকেট, যে তিনজনের আমি নাম নিলাম, তিনজনকেই আমরা ক্রিটিসাইজ করছি আমাদের টিমের তরফ থেকে বলা হচ্ছে, সেই তিনটে টিমই কিন্তু সেমিফাইনাল খেলেছে। আরে কথাটা হলো যে তুই এই তিনটে টিমের মধ্যে যে কোনো একটা টিমকে ধর রাফ ল্যাগনিকের মতো কোচ দিয়ে দিলে, তারা ওই তিনটে টিমের যে কোনো একজন চ্যাম্পিয়ন হয়ে যেত। ডেলা পয়েন্টটা কিন্তু ট্র্যাডিশনাল এদের মতো বড় কোচ নয়। পরের পয়েন্ট ওটাই ছিল যে কিন্তু চ্যাম্পিয়ন এই তিনজনের কেউ হয়নি, চ্যাম্পিয়ন হয়েছে ডেলা পয়েন্টের স্পেন। সুতরাং এটা একটা আদি ডিবেট, যে ডিবেটের একটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি, যেখানে এখন বায়ার্ন মিউনিখের মতো টিম কোম্পানিকে কোচ করছে, যেটা হয়তো অনেকের কাছেই অবাক করার, কিন্তু যারা ফুটবল ফলো করছি আমরা হয়তো সেভাবে অবাক হচ্ছি না, কারণ আমরা বুঝতে পারছি এই র্যাশনালটা।
একদম শেষ পয়েন্ট আমার মনে হয় ইউরোর, যেটা নিয়ে আমাদের একটু আলোচনা করা উচিত। আলোচনা ঠিক নয়, এটা একটা ট্রিবিউট সেকশন টাইপের, যে এই ইউরো কোন কোন বড় প্লেয়ারের জন্য শেষ টুর্নামেন্ট হলো। আমি একটু নামগুলো কয়েকজনের হ্যাঁ, of course. বলছি, কাউকে নিয়ে কিছু বলার থাকলে তোমরা অ্যাড করবে। ক্রিশ্চিয়ান এরিকসন, ক্রিশ্চিয়ান এরিকসন মানে যে আমরা আগেও বলেছি, একটা মানুষ সে একটা ফুটবল ম্যাচে ইউরো খেলতে গিয়ে সে মরে যাচ্ছে, এবং সে ফিরে এসে নিজের দেশকে দেশের ওই গোল করলো, ভালো খেললো বেশ। ক্রিশ্চিয়ান এরিকসেন আমার মনে হয় ওয়ান অফ দোজ প্লেয়ার্স যারা আর কি নিজেদের পোটেনশিয়ালটা ফুলফিল করতে পারেনি। তো ক্রিশ্চিয়ান এরিকসেন একটা না পাওয়া একটা থেকেই যাচ্ছে আমার জন্য। ক্রিস্টিয়ানো রোনাল্ডো, অবশ্যই এটা শেষ ইউরো, বলার আর কিছু নেই। তাছাড়াও টনি ক্রুজ, তাকে নিয়েও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ব্যাপারে যেটাই আমার বলার সেটা হলো, আজকেই আমি সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস দেখছিলাম, একটা সুন্দর একটা রিল খুব ভাইরাল হয়েছে। সেটা হলো যে রোনাল্ডো 2009-তে যখন রিয়ালে গেছিল, তখন যেভাবে তাকে আনভেল করা হয়েছিল ঠিক একইভাবে আজকে এমবাপেকে আনভেল করা হয়েছে, এবং দুটোকে ওপর নিচ করে রেখে, এবং একই মানে আমি অদ্ভুত, মানে এটাই বোধহয় ফুটবলের দেবতার বোধহয় ইচ্ছে, একই অঙ্গভঙ্গিতে একই ভাষায় তারা আর কি রিয়ালের যে জনতা তাদেরকে কি বল ভার্বালি আলিঙ্গন করে নিচ্ছে, হালা মাদ্রিদ বলে করে নিচ্ছে, এবং মানে এই যে ম্যাচে চুমু খাওয়া সব হ্যাঁ পুরো যে পাসিং অফ ব্যাটনটা হচ্ছে চোখের সামনে, এইটা ভীষণ একটা আনরিয়াল আর কি। এটা থেকে মানে হিট, এই ব্যাপারটা আমাকে এখনো পর্যন্ত ঠিক সেইভাবে হিট করেনি, হয়তো রোনাল্ডো আর যেদিন দেখবো না সেদিন হিট করবে। ফলে এই ইউরোটা একটা ওয়াটারশেড ইউরো। আমি আরো নামগুলো নেব এক এক করে। টনি ক্রুজ অলরেডি একটা সাংঘাতিক ভালো একটা সিজন, সেটা শেষে হয়তো চেরি অন দ্য কেকটা হলো না, কিন্তু ঠিক আছে, তাও আনলাকি, স্পেনের সামনে পড়ে গেল। থমাস মুলার, বলার আর কিছু নেই। ম্যানুয়েল নয়ারেরও এটা সম্ভবত শেষ ইউরো। লুকা মডরিচ, অবশ্যই লুকা মডরিচ কিন্তু এই ইউরোতে দেশের হয়ে ডেবিউ করেছিল, এবং সেই লুকা মডরিচ, চিপচিপে লুকা মডরিচ, একদম কোনো চেহারার মানে গঠনগত কোনো ভার নেই, সে আজকে এই জায়গায় পৌঁছেছে। ড্যানি কারভাল, আমরা জানি না ফর শিওর, কিন্তু মোস্ট প্রবাবলি তার লাস্ট ইউরো ড্যানি কারভাল। এবার ইভান পেরিসিচেরও লাস্ট ইউরো, পেরিসিচ ব্যালন ডিওরের জন্য ড্যানি কারভালের নাম উঠছে, অনেকে বলছে। এবং অবশ্যই কিছু প্লেয়ারের নাম আমরা নিচ্ছি না, তার মধ্যে আমার মনে হয় একজনের পেপের লাস্ট, আরো অনেকেই আছে। এটা একজনের নাম না নিলেই নয়, সেটা হচ্ছে আর্নাটোভিচ, তারও এটা লাস্ট ইউরো ক্যারেক্টার আর কি, শেষ ক্যারেক্টার। সুতরাং এই সমস্ত প্লেয়ারকে ট্রিবিউট জানিয়ে, ইউরো 2024-কে ট্রিবিউট জানিয়ে, আমরা গত 1-1.5 মাস ধরে ইউরো নিয়েই শুধু কথা বলে চলেছি। এরপরে আমরা কি করবো? আমরা আবার ফিরে আসবো, এরপরে আমাদের কিছু প্ল্যানস আছে, আমরা ভারতে ফিরে আসবো। ডুরান্ড কাপ আসছে সামনে, আইএসএল এর সিজন শুরু হয়ে যাচ্ছে, ট্রান্সফার মার্কেট একদম ফুল ফ্লোতে, এই সমস্ত কিছু নিয়ে আমরা ফিরে আসবো। আপনারা ফলো করতে থাকুন আমাদের চ্যানেল, আমাদের সমস্ত ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করুন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন, এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেগুলো ফলো করুন, এবং আমাদের পরবর্তী এপিসোডে ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।